আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি গ্রামে থাকি। তো গ্রামে থেকে থেকে আমার অভ্যস্ত। আমার ভাই ভাবি শহরে থাকে। শহরে দুজনে কাজ করে, দুজনে কর্মজীবী। তো গ্রামে আমি মায়ের কাছে থাকতাম, লেখাপড়া করতাম। হঠাৎ করে মা মারা গেল, আর কলেজও ছুটি হয়ে গেল গা। পরে মা মারা যাওয়ার সময় ভাই ভাবি আমাকে মা মারা মারা যাওয়ার সময় আসছিল দেখার জন্য, মাটি দেওয়ার জন্য। পরে দেখে মাটি দেওয়ার পরে আমার ভাই আমাকে বলল, এখন তো তুই একা হয়ে গেছস, এখন এখানে থাকার দরকার নেই, কা যেহেতু তোর লেখাপড়া কলেজ পর্যন্ত লেখাপড়া করছস, তাহলে ঢাকা চল, তোর ভার্সিটিতে ভর্তি করামো। পরে ঢাকা গেলাম। ভার্সিটিতে ভর্তি করতে লেখাপড়া করতে অনেক খরচ। পরে ভাইয়ের তো তেমন একটা টাকা পয়সা নাই, কারণ ভাই ভাবি দুজনে যা ইনকাম করে তাই দিয়ে সংসারটা আর কি চলে। তো ভাই ভাবি কাজে যায়, আমি ঘরে রান্না বান্না সব কাজ করে রাখি, তো গুছা গাছা রাখি। পরে একদিন ভাই বলল, মানে ভাবি বলতাছে, আমার ভাইরে বলতাছে, আমারও বলতাছে যে দেখো উর্মি, এখন ভার্সিটিতে লেখাপড়া করতে অনেক খরচ, আর এই এত কষ্ট কইরা এত টাকা পয়সা দিয়া পড়ালেখা করে কি হইব, কারণ তোমার ভাই তো ওরকম একটা ইনকাম নাই, যতটুকু ইনকাম করে তা দিয়ে আমাদের সংসারটা চলে। এখন আমাদের তো ওরকম একটা সামর্থ্য নাই। আর যেহেতু তোমার মোটামুটি তোমার বয়স হয়েছে, প্রায় তোমার 23 বছর হয়ে গেছে গা, তোমার বিয়ের বয়সটাও পার হয়েছে, এখন ভার্সিটিতে ভর্তি না হইয়া ভালো একটা ছেলে পেলে দেখা তোমার বরঞ্চ আমরা মানে বিয়ে শাদী দিয়ে দিই। কারণ এই এত পড়ালেখা করে যদি আমাদের ওরকম অর্ডার টাকা থাকতো, নইলে টাকা পয়সা খরচ করে তোমার লেখাপড়া করাইতাম। এখন ওরকম তো আমাদের সামর্থ্য নাই। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে ভাবি, এখন মা মারা গেছে, বেশি দিন হয় নাই, প্রায় 6 মাস হইল, তাইলে আমি এই মুহূর্তে আর কি আর বিয়ে শাদী করতে চাচ্ছি না, আমার মন মানসিকতা ভালো না। তাহলে আপাতত আমি বাড়িতে থাকি, কিছু কিছু বাচ্চাকে একটু টিউশনি করাইলে হয়তো নিজের হাত খরচটা আসলো, হয় সেটাও ভালো হয়। পরে আমি ভাইয়ের কাছে থাকি, দেখি টিউশনি করাইয়া মোটামুটি আমার ভালোই 10,000 টাকার মতন আসে। তো আমি অনেকগুলা বাচ্চারা পড়ালেখা করে ঘরে বসা, আমার বাসাও আসে, আবার তাদের বাসাও যাই। তো চিন্তা করলাম এটু একটা ইনকামের পথ। তো এখন আমি বিয়ে শাদী করবো না, আমি নিজের পায়ে দাঁড়াতে থাকি, বা যদি এটা ছোটোখাটো স্কুলে যদি একটা মাস্টারি করতে পারি, সেখান থেকেও আমার কিছু পয়সা আসলো। ওই হিসাব কইরা আমিও মানে থেকে গেলাম ভাইয়ের কাছে। আর এই ভাইয়ের কাছে থাকি, খাওয়া দাওয়া করি। ভাইয়ের তো একটা খরচ আছে, যেহেতু আমি ইনকাম করতেছি, তা আমি আবার 5,000 টাকা ভাবির কাছে দিয়েছি যে ভাবি, আমি তো আদার্স বাচ্চাদের জবটা করি, আমার তো তেমন খরচ নাই, তাহলে নাও 5,000 টাকা তোমার সংসারে ভাইঙ্গো আমি দিলাম, যেহেতু আমি 10,000 টাকা পাইছি, 5,000 টাকা আমার নিজের কাছে রাখছি। পরে ভাবিও খুশি হইলো যে না, আসলে মেয়েটার বিবেক আছে। কারণ অনেকদিন ধরে ভাইয়ের কাছে ভাবির কাছে খাচ্ছি, তখন তো ভাই ভাবি কোনো টাকা পয়সা চায় না, এখনও চায় না। এখন যেহেতু আমি ইনকাম করতেছি, তো আমি চিন্তা করলাম তাহলে ভাবিরে 5,000 টাকা হাতে দিই, তো ভাবির মনটা খুশি। আসলে অনেক মানুষে, অনেক ননদটা হয়তো এই জিনিসটা জানেন না, সবসময় ভাইয়ের মন পাইতে হইলে ভাবিদের সাথে আগে মিশতে হয়, ভাবির সাথে মিল দিতে হয়। কারণ আপনারা ভাইয়েরা আপন মনে করেন আর পরের মেয়েকে আপন মনে করবেন না, সতীনের মতন বাইজা থাকবেন, তখন ওই ভাইয়ের কানের ভিতরে রাতের বেলা ঘুমাইতে যখন যায় না, ভাইয়ের কানের ভিতরে ফুচুর ফুচুর গুজুর গুজুর কিন্তু ওই ভাবি বলে, তোমার বোনে এইটা, তোমার বোনে ওইটা, এ বাড়িতে থাকতে পারবে না, এরম ওরম। আসলে ভাবিদের সাথে মিল দিবেন, তাহলে ভাইয়ের মনটা এমনি পাবে।
আর শাশুড়িদেরকে বলতেছি, যারা শাশুড়ি আছে, নিজের ছেলে চাইতে পরের মেয়েকে বেশি আদর করবেন, তাহলে আপনার ছেলে তার শ্বশুরবাড়ি থেকে সম্মান আদর পাইব। যে আমার মেয়েটাকে অনেক আদর করে, তো শ্বশুরবাড়ির সম্মানটা পাবে। কারণ ওই মেয়েই বলবে যে মা, আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে। তাহলে শ্বশুরবাড়ির থেকে আদর পাইতে হলে আদর দিতে হয়। তো যাই হোক, তো এইভাবে আমরা অনেক দিন ভালোই চলতে লাগলাম। তো চলতে চলতে একবার মানে শীতের দিন চলে আসলো। আর শীতের দিন তো বুঝেনি, যত একটু মানে কাছাকাছি ঘুমান যায় একসাথে লাইগা তত ভালো। তো এইভাবে এই হঠাৎ করে ভাইও যে একটা চাকরি করতো আগে, ওই কাজটা মাঝখান দিয়ে চলে গেছে গা। পরে এমন একটা কাজ করে, সেটা দূরে যা থাকতে হয়, সবসময় আসার সুযোগ হয় না। পরে ভাবিরে বলতেছে যে যে কাজ পাইছি দূরে গেলে সমস্যা কি, এখন তো যেহেতু আমার ছোট বোন আছে, তোমার তো আর একা থাকতে ভয় করবো না, একসাথে দুজনে থাকবা। আমি দেখা গেল মাসে 2 দিন করে আইসা থেকে যাবো, তা তখনও চিন্তা করলো যে ঠিক আছে, ভালো চাকরি, টাকাও বেশি, একটু কষ্ট হলো তো দূরে থাকলো, টাকাটা তো পাইতেছো, আচ্ছা ঠিক আছে। তো পরে আবার ভাই কাজে গেল গা। তো এইভাবে আমরা আরো বেশ কিছুদিন থাকতে লাগলাম। তো কাজের মানে যে কোনো কাজের কারণে মানে ভাবির ওই মন ভালো লাগতেছে না ভাইয়ের জন্য। এখন ভাবি কি করে, ভাইয়ের সাথে কথা বলতে বলতে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমি আবার ঘুমায় থাকি, তো অনেক সময় না ঘুমের মধ্যে না এই কানের সামনে যদি এত প্যান প্যান করে, তখন তো মনে করো এই ঘুমের মতো অনেক সময় শোনা যায় ভাবি কি বলতেছে। এবং ভাইয়ের সাথে কথা বলতেছে, আমি তো চুপচাপ করে খালি শুনতাছি, দেখি রোমান্টিক কথা বলে, আবার আমার কথা জিজ্ঞেস করতেছে, ওই কি জাগনা নাকি। তখন ভাবি বলে, আরে জাগনা থাকলে কি তোমার সাথে এইভাবে কথা বলতে পারতাম। কিন্তু ভাই ভাবিদের ভিতরে অনেক মিল আছে, খুব মিল, তাদের দুজনের প্রতি দুজনের অনেক ভালোবাসা। আবার ভিডিও কলে এটা সেটা মানে করে, দেখায়। পরে এরকম করতে করতে একদিন কি করছে, ওই ভাই যেহেতু পাশে নাই, ভাবি একা একা ভিডিও ওই ফুটেজগুলো বাইর করে একা একা নিজেই দেখতেছে। দেখতে দেখতে তার একটু ভালো লাগে। তো দেখতে দেখতে যখন নিজে ঠান্ডা হয়ে গেছে গা, তখন ওই ঘুম এসে পড়ছে। তখন ওই ভিডিও ফুটেজটা কি হয়েছে, সাউন্ড অফ করা ছিল, ওইভাবে চলতেছিল। তো আমার আবার মধ্যরাতে একটু প্রসাবে চাপ আসছে, তখন আমি উঠছি ওয়াশরুমে যাব, দেখি ওই ধরনের ভিডিও ফুটেজ, ভাবি ঘুমা রয়েছে। ওটা দেখার পরে আমি কতক্ষণ বসে বসে দেখলাম, দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন তো আমি আর মন চেতেছিস, আমার যদি এখন বিয়ে হইতো, আমার জামাইয়ের সাথে তো আমি এরকম রোমান্টিক করতে পারতাম, এরকম আদর করতে পারতাম। আমারও মন মানসিকতা আর কি হয়ে গেছে, ঠিক আছে, মন চাইতেছে, আমারও শরীরটা গরম হয়ে গেছে। এখন এইভাবে আমিও ফাঁকে ফাঁকে বেশ কিছুদিন চুরি করে ভিডিওগুলো দেখছি, যেহেতু ভাবির মোবাইলে আছে। দেখার পরে এখন লজ্জা তো আর বলতে পারি না যে ভাবি আমাকে বিয়ে দাও, এটা আমি বলি না। আবার চিন্তা করলাম বিয়ের পর যদি আমি যে ইনকামটা করতেছি এটা যদি না করতে দেয়, এই হিসাব করে আমিও কিছু বলি না। তো অনেকদিন পর ভাই আসছে, আমাদের রুম তো 2টা। তো ওদিন যে ভাই আসবে এটা ভাই বলে নাই, ঠিক আছে, বলে নাই। হুট করে ওই মানে ওই ভাই চলে আসে। এখন আমি ঘুমায় আসলাম, মধ্যরাতে আইসছে, তো ভাবির দরজাটা খুইলা দিছে। এখন বলতেছে যে তুমি আসবা, বলবা না, ওই রুমটা তো এলোমেলো, ওই রুমটা তো পরিষ্কার করা হয়নি, যত আবিজাবি জিনিসপত্র, বাতিল জিনিসপত্র ওই রুমে ফালা রাখি। আর তোমার বোন তো ঘুমায় পড়ছে, হুট করে তারে বা সরাই কেমনে। পরে কয় থাক, ওইজন ঘুমায় পড়ছে, আর ওই রুমটা যেহেতু আমরা থাকতে পারতেছি না, এলোমেলো, আর যেহেতু আমি হুট করে চলে আসছি, আসলে তোমাদেরকে একটু সারপ্রাইজ দেবো বলে আর কি বইলে আসি মেয়েটা। কয় থাক, তাহলে একসাথে ঘুমায় পড়ি। তো শীতের দিন সবাই যদি একটু চিপাচিপি করে ঘুমাই, তাহলে একটু গরমটা একটু লাগবো বেশি। তো হিসাব করে ভাই শুয়েছে। তো শোয়ার পরে এখন
ওই ভাই কি করে ভাবিরে টাচ করে, টাচ করতে যখন টাচ করছে ভাবি তো একটু মোছামুছি শুরু করে দিচ্ছে, আমার শরীরের সাথে শরীর লাইগা ভাবি শুয়ে রয়েছে, সেই যদি মোছরামুছরি করে তাহলে আমি তো একটু বুঝতে পারি, ছোট মানুষ। পরে আমি যখন বুঝতে পারছি যে ভাই এসে আর ভাবিও মোছরামুছি শুরু করছে, তখন আমিও ঘুমের বান্ধবে চুপচাপ রয়েছি। একেই তো অনেক দিন ধরে অনেক কিছু দেখলাম, ঠিক আছে, বাতি নিবানো অন্ধকার, একে তো অনেক কিছু দেখলাম, তার উপরে যদি আবার এই ধরনের জিনিস যদি আমার সামনে হয় তাহলে তো আমার খুব খারাপ লাগে। পরে এই ভাবি যখন ঘুমায় পড়ছে না, মানে একবার কাজ কইরা, তখন আস্তে আস্তে ঘুমের মধ্যে আমি আর কি ওই ভাবির এই পাশে দিয়ে আমি ওই পাশে গেছি গা। যাওয়ার পরে এখন এখন ভাইয়ের সাথে যখন একটু ঘুমাইছি, তখন তো ভাবিরে মনে করে আমারে ভাই টাচ করতেছে, কিন্তু আমার খুব ভালো লাগতেছে। আমি আর কিছু বলিনি, চুপচাপে রয়েছি, কারণ কথা বললো তো সেও লজ্জা পাইবো, আমিও লজ্জা পাবো। আর আমি চিন্তা করতেছি যে কিছু কথা বলার দরকার নেই, চুপে চাপে নিজের একটু ঠান্ডা রাখি আর কি, ঠান্ডা করে ফেলে। তো আমার ভাই কী করলো, বাস অন্ধকারে আমার সাথে ফিলিংস করা শুরু করলো। কিন্তু আমার ভাবির ঘুমটা খুব খারাপ ছিল, একবার যদি ঘুমায় সে তার ঠেলেও উঠান যায় না, এত ঘুমায়। হ্যাঁ, পরে ভাই কী করলো, আমার অন্ধকারে কাজ করলো, করার পরে এখন কি ব্যাপার, একটু আগে তো তোমার সাথে এরকম করতেছে না, তো এরকম লাগতেছে না, আজকে এত মানে মনে হচ্ছে যে কুমারী মেয়েদের মতন। এখন আমি কোনো কথা বলি না, চুপচাপ রয়েছি। কিন্তু ওদিক দিয়ে তো আমার এত শরীরে এত জ্বালা ছিল, যার কারণে এই মুহূর্তে আমার পুরুষ মানুষ ভীষণ প্রয়োজন ছিল। আমি ওর ভাইকে বুঝতে দিইনি। পরে পরে যখন ভাইও খুব আনন্দ পাইতেছে, আমিও খুব আনন্দ পাইতেছি, তখন বললাম যে মুখ দিয়ে আমার কথা বের হয়ে গেছে গা, যে আরও বেশি করে আমাকে আদর করো, আরও আনন্দ করো, ভাই খুব ভালো লাগতেছে। কি তুই চুপ করো, সমস্যা নাই বোন, তাতে কী হয়েছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। এমন সময় আমি কথা বলছি যে সময় আমার ভাইয়ের কিছু করার ছিল না, ওই সময় ভাইয়েরও খুব দরকার ছিল। আর আমার ভাই আমার কাছ থেকে অনেক আনন্দ পাওয়ার পরও, সে আমার কথা শোনার পরও সে আমার সাথে কাজ চালায় গেছে, কাজ আর থামায় নি। পরে যখন ভাবির চাইতো আমার কাছে খুব মজা পাইল, তখন ভাই কী করলো, ওই আমারও দিল, ভাবিরও দিছে, কিন্তু ভাবিকে বুঝতে দেয়নি কা যে আমার সাথে এই কাজটা করছে। তো এইভাবে সারা রাত্রে মানে বোনেরও দিছে আর ভাবিরও দিছে, মানে আমারও দিছে আর আমার ভাবিরও, আমার আপন ভাই আমারও করছে, আমার ভাবিরও করছে। তো আমি খুব খুশি, কিন্তু খুশি হইলে কী হবে, কিন্তু পরে বুঝতে পারছি আসলে এটা একটা ভুল কাজ করেছি। আপন ভাইয়ের সাথে এত বড় জঘন্য খারাপ কাজটা করা আমার ঠিক হয়নি, এত বড় পাপ করাটা আমার ঠিক হয়নি। পরে যেহেতু আমি এটার মজা বুঝে গেছি, আমার তো একটা পুরুষ মানুষের প্রয়োজন। পরে আমি লজ্জা ভাইঙ্গা আমার ভাবিরে বলছি যে ভাবি আমার বিয়ের ব্যবস্থা করো, এখন আমার বিয়ের প্রয়োজন। পরে ভাবি কিন্তু আজও পর্যন্ত বুঝে নেই, বুঝলে কিন্তু সারা জীবনের জন্য তার মনটা আর বিশ্বাসটা ভাঙে যাবো গা। পরে ভাবি কী করলো, ভালো একটা ছেলে দেখা আমার বিয়ের ব্যবস্থা করলো। পরে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিয়ে দিছে। পরে আমি চিন্তা করলাম যে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি যে ভুলটা করছি, হয়তো আমার মতন এই সমাজে এরকম ভুল অনেকে করতে পারে। তাই মিডিয়ার সামনে আজকে আসা, এই ভুলটা যারা করতেছেন বা একই ছাদের নিচে থাইকা স্বামী বাদে সেটা আপন ভাই হোক, খালাতো ভাই হোক, যেই হোক, যাদের সাথে আপনারা পরকীয়া কাজ করতেছেন, আসলে স্বামী ছাড়া যদি অন্য কারোর সাথে পরকীয়া কাজ করেন সেটা অনেক খারাপ। এই ধরনের কাজ আপনারা করবেন না। আর এই ধরনের ভুলের থেকে আপনারা যত পারেন বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।